আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম। 2023 সালে নটরডেম কলেজ ঢাকা থেকে এসএসসি পড়াশোনা শেষ করেছি। আর বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে যিনি গেস্ট হিসেবে উপস্থিত আছেন, তোমরা অনেকেই তাকে চেনো, আমাদের মিথুন ভাইয়া। মিথুন, তোমাকে অভিনন্দন। তুমি অনেকগুলো সফলতা অর্জন করেছো, বিশেষ করে বুয়েটে 11তম স্থান অর্জন করেছো, পাশাপাশি আইওটিতে 11তম স্থান অর্জন করেছো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মানে ফেসবুকে তোমার পোস্ট দেখেছিলাম যে উইদাউট প্রিপারেশন তুমি কিন্তু সেখানে 12তম স্থান অধিকার করেছো। হ্যাঁ, তোমার এতগুলো সাফল্যের জন্য অবশ্যই তোমাকে কংগ্রাচুলেশন আমার ব্যক্তিগতভাবে এবং আমার পেজের পক্ষ থেকে। এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের লাইভটা হলো ঠিক 9টার সময় শুরু হওয়ার কথা ছিল, তবে একটু দেরি করে শুরু করতে হয়েছে। আসলে তোমাদের অনেকেরই আমি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি যে একটু দেরিতে শুরু হবে। তো আশা করি তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাবে, ইতিমধ্যে জয়েন হচ্ছ। এবং তোমাদের যদি নটরডেম কলেজ রিলেটেড বা আহ সানিম মুনতাসির মিথুন ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তাও তোমরা কমেন্টে করতে পারো। ইনশাল্লাহ আমরা আজকে লাইভের মাধ্যমে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। মিথুন, আমরা তোমার কাছ থেকে একটু প্রথমেই জেনে নিব যে তুমি তো নটরডেম কলেজে পড়াশোনা করেছো। সেক্ষেত্রে নটরডেম কলেজের কথা ঠিক প্রথম কখন তুমি শুনেছিলে, বা তোমার কোন জায়গা থেকে আগ্রহটা জমেছিল যে আমার নটরডেম কলেজে পড়াশোনা করা উচিত? আচ্ছা। হ্যাঁ, আমি কি ক্লিয়ার? হ্যাঁ মিথুন, শোনা যাচ্ছে। আচ্ছা। তো নটরডেমের বিষয়ে আমি প্রথম শুনি হলো ক্লাস 9-এ থেকে। 9-এ আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি প্রথম শুনছিলাম নটরডেমের বিষয়ে। তো ওরও হলো নটরডেমে ভর্তির হলো খুব ইচ্ছা ছিল, বলছিল যে ঢাকায় হলো এরকম নটরডেম কলেজ আছে, যেহেতু ওখানে রুলস রেগুলেশন খুব স্ট্রিক্ট। এর পাশাপাশি হলো ওখানের মানে মেইন যে ফিচার কিংবা মেইন যে পয়েন্ট, সেটা হলো যে ওখান থেকে হলো অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করে বাংলাদেশের অন্য যে কোনো কলেজের তুলনায়। তো সেই হিসেবে আর তাছাড়া মেইনলি ওখানে ইঞ্জিনিয়ারিং বেসড পড়াশোনা হয় নাকি, বা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের জন্য নাকি নটরডেম কলেজটাই বেস্ট। তো সেই হিসাবে হলো আমার যেহেতু 9-10 থেকে ইচ্ছা ছিল যে আমি হলো ইঞ্জিনিয়ারিং পড়বো, মানে মেডিকেলের দিকে আমার ঠিক আসলে এরকম প্যাশন ছিল না, বায়োলজি ভালো লাগতো না দেখে। তো সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ফোকাস এবং আমি ইঞ্জিনিয়ারিং এ যেহেতু ভালো করতে চাই, তো সেহেতু নটরডেম কলেজটাই আমার জন্য ভালো হবে। তো তখন 9-এ শুনছিলাম, এবং তারপর তো আরো বেশি পরিমাণে তো আরো যখন হলো করোনার পরে যখন সবকিছু অনলাইনে চলে আসলো, তখন অনলাইনে তো আরো মানে আগে তো অনলাইনে এত যোগাযোগ ছিল না সবার সাথে, কিন্তু পরে যখন অনলাইন ক্লাস শুরু হলো তখন দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তের নানা ধরনের মানুষের সাথে কথা হলো, অনেক বড় ভাইদের সাথে কথা বললাম। তো তখন তারা বলল যে তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন হয় তাহলে নটরডেমই ভালো হবে। তো সেইখান থেকে আসলে প্রথম নটরডেমের কথা শোনা, কিংবা নটরডেমে যে আমি ভর্তি হতে চাই, সেটা তখন থেকেই স্বপ্ন। আচ্ছা মিথুন, তোমাকে ধন্যবাদ। মানে খুব ভালোভাবেই তুমি বুঝিয়ে বলেছো আসলে কোন জায়গা থেকে ঠিক তুমি প্রথম নটরডেমের কথা শুনেছিলে এবং নটরডেমে পড়ার আগ্রহ কেন তোমার তৈরি হয়েছিল। মিথুন, আমি একটু জেনে নিবো তোমার কাছ থেকে যে তুমি যখন দেখলে যে রিটেনে তুমি সিলেক্টেড হয়েছো, দেন ভাইবার পরে একদম ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হলো, তুমি যখন এজ এ নটরডেমিয়ান একজন নিজেকে পরিচয় দিতে পারলে, তোমার তখন ঠিক অনুভূতিটা কেমন ছিল? কি মনে হয়েছিল নিজের মধ্যে? তো প্রথমে কথা হলো যে ওইটা হলো তো তখনো পর্যন্ত আমার লাইফের আমার কাছে বেস্ট রেজাল্ট ছিল ওটা, যে আমি নটরডেমে ভর্তি হতে পেরেছি। তখনো পর্যন্ত আমার কাছে বেস্ট রেজাল্ট ছিল, এবং যেহেতু শুনছিলাম যে আমাদের বড় তো পরীক্ষাও দিয়েছিল অনেক, প্রায় 20,000 প্লাস, কিংবা হয়তো 25-26,000 মতো পরীক্ষা দিয়েছিল। তো তার মধ্য হ্যাঁ, থেকে হ্যাঁ। যেহেতু বাংলা ভার্সনে 1800 জন মতো সিলেক্ট করছে, তো তাহলে সেই হিসাবে একটা হিউজ কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু আমি আসতে পারছি। তো সেই হিসেবে আসলে মানে তখন আসলে একটা মানে ওটা অন্যরকম একটা ভালো লাগার ফিলিং আসলে। যারা ওইটার মধ্য দিয়ে গিয়েছে তারাই হলো শুধু বর্ণনা করতে পারবে যে আসলে তোমার যে আসলে একটা স্বপ্ন পূরণের অনুভূতি, যেটা এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না একটু। বিশেষত নবীন বরণের দিন যখন কলেজে গেলাম, ওইটা আমার নবীন বরণের দিনটা, নবীন বরণের অনুষ্ঠানটা, ওটা হলো আমার ওয়ান অফ দা বেস্ট মেমোরিজ অফ মাই লাইফ টিল নাও। তো চারপাশে হলো স্যাররা বলছে, কিংবা বিভিন্ন সিনিয়র ভাইয়েরা, তারপর অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আসছিলেন, তাদের দেখে তো আসলে অনেক ভালো লাগার একটা অনুভূতি ছিল। ধন্যবাদ মিথুনকে। আসলে হ্যাঁ, নটরডেম এমন একটা জায়গা যে আমরা অনেকে চেষ্টা করি যে আমরা একটু একে সরাসরি দেখতে পারতাম, বা এর সাথে একটা ছবি নিতে পারতাম, বা এর সামনে বসে এর আলোচনা ঠিক শুনতে পারতাম। আসলে নটরডেম আমাদের দেখা যায় যে সেই সকল আশাগুলো, মানে একজন এজ এ ইয়ং হিসেবে যে আশাগুলো আমাদের থাকে অনেকের মনে, সেগুলো দেখা যায় যে নটরডেম আমাদের ক্লাসে ক্লাসে এসে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে
আমাদের বিভিন্ন সেমিনারে। কারণ আসলে যারা বাংলাদেশের সেরা সেরা পর্যায়ে আছে, বলা যায় যে ম্যাক্সিমামই নটরডেমিয়ান, এবং তারা আসলে প্রতিবারই যে নটরডেম কলেজের টানে আসলে নটরডেমে ফিরে আসে এবং আমাদের যে বারবার উৎসাহ প্রদান করে, এটা আসলে নটরডেম কলেজের একটা বিশেষ দিক বলবো আমি। আহ মিথুন, আমি একটু তোমার কাছে জেনে নিতে চাবো যে তুমি তো নটরডেম কলেজে 2 বছর পড়াশোনা করেছো, হয়তোবা অনেক জায়গায় তুমি স্কুলে পড়াশোনা করেছো বা বিভিন্ন তোমার বন্ধুরা অন্যান্য জায়গায় পড়াশোনা করেছে, তোমার কেন নটরডেম কলেজের ক্লাস গুলোকে একটু ব্যতিক্রম মনে হয়েছে? হতে পারে যে কোনো কারণে যে স্যাররা একটু বেশি ইফেক্ট দিয়েছে, বা কোন কোন কারণে তোমার মনে হয়েছে যে নটরডেম কলেজের ক্লাসগুলো অন্যান্য কলেজ থেকে হয়তোবা একটু এফেক্টিভ? আচ্ছা, তো নটরডেমের ক্লাসগুলো সব থেকে বেশি এফেক্টিভ আমি বলবো, কারণ প্রথমত স্যারদের কমিটমেন্ট। আমি আজ পর্যন্ত আমার নটরডেমের লাইফে আমি যতগুলো ক্লাস করছি, এবং আমি প্রায় মনে হয় আমার নটরডেম লাইফে আমি অসুস্থতা বাদ দিয়ে কোনোদিনও কোনো ক্লাস মিস দিইনি আমি। তো যতগুলো ক্লাস আমি করছি ততগুলোতে আমি কোনো একটা স্যারকে দেখি নাই যে স্যাররা হলো 100% কমিটমেন্ট ছাড়া পড়াতে আসছেন। তারা পড়াতে আসছেন এই হিসাবে যে ক্লাস থেকে তুমি কিছু না কিছু শিখবা, যাতে যেটা তোমার ফিউচারে যাতে তোমার কোনো না কোনো ভাবে কাজে লাগে। তো এই যে ডেডিকেশন, এই যে কমিটমেন্ট, এইটা হয়তো সব জায়গায় সব সময় অন্য জায়গায় এটা হয়তো খুঁজে পাওয়া একটু দুষ্কর স্যারদের মাঝে, যে স্যাররা এত ডেডিকেটেড ভাবে। এছাড়া সবচেয়ে আরো বিষয় যে নটরডেমের স্যাররা হলো হেল্পফুল, অন্যরকম হেল্পফুল। মানে বলা যায় যে অনেকে যেহেতু বিশেষত যারা ফ্যামিলি ছাড়া হোস্টেলে থাকে তাদের জন্য মানে বলা যায় যে স্যাররাই হলো বড় অভিভাবক। কারণ ঢাকায় আসার পর অনেকেরই প্রথমে কিছুদিন মানিয়ে নিতে অসুবিধা হয়। তো সেই বিষয়ে আমি দেখছি যে অনেকে স্যারদের সাথে পার্সোনালি কথা বলছে যে স্যার কোন হোস্টেল ভালো হবে, কিংবা আসলে মানে কিভাবে আসলে আমার এখানে থাকা উচিত, কিংবা জীবনযাপন নিয়ে করা উচিত, কি কি সমস্যা ফেস করতে পারে। এছাড়া অনেককে দেখছি, কিংবা আমিও যে হয়তো যে কোনো একটা কুইজ খারাপ হয়ে গেল, কিংবা হয়তো আমার পড়াশোনা আমার মন মতো হচ্ছে না, তো সেই হিসাবে আসলে স্যারদের কাছে জিজ্ঞাসা করলে স্যাররা আসলে এই বিষয়গুলোতেও হেল্প করেছেন। এছাড়া পড়ার যে কোনো বিষয়ে স্যাররা খুব হেল্পফুল ছিলেন, সেটা হলো ক্লাসের পরে হোক, টিফিন টাইমে হোক, এমনকি ছুটির পরেও হোক। ছুটির পরেও স্যাররা হয়তো, স্যারদের হয়তো কোনো কাজ আছে, স্যাররা চলে যাবেন, তারপরও তারা যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে, স্টুডেন্টরা বুঝতে না পারে, স্যাররা ততক্ষণ পর্যন্ত বুঝিয়ে দেন। এবং আমি বলবো এইটা হলো ওয়ান অফ দা নটরডেম কলেজের মোস্ট ফাইন্ডিং ফিচার, যে নটরডেম কলেজ এই জন্য অন্য কলেজ থেকে আলাদা। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাই মিথুন। মানে দেখা গেছে যে আমি আমার জীবনে হয়তোবা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, তবে এই একটা জিনিস যেটা আমি মানে এখন পর্যন্ত বা আমার বন্ধুরা বিভিন্ন কলেজে পড়াশোনা করে সেখান থেকে জেনেছি, যে এই একটা বিষয়, যে যখন ক্লাসটা শেষ হয়ে যায়, স্যার যখন বের হয়ে যায়, মানে স্টুডেন্টরা স্যারদের পিছনে পিছনে, এমন ইভেন স্যাররা যেতে যেতে তাদের ডিপার্টমেন্ট পর্যন্ত চলে যায়, এক বিল্ডিং হ্যাঁ, পার করে অন্য বিল্ডিং এ স্টুডেন্ট 4-5 জন স্যারের সাথে সাথে একদম তার ডিপার্টমেন্ট পর্যন্ত চলে যায়। দেখা যায় যে অন্য একটা ক্লাসে বেল দিয়ে দিয়েছে, আবার দৌড় দিয়ে এসে আবার ওই ক্লাসে জয়েন করছে। মানে আসলে মানে স্মৃতির অনেক কিছু রয়েছে নটরডেম কলেজে। আর আহ, ঠিক আছে মিথুন, তোমাকে ধন্যবাদ। মিথুন, তোমার কাছ থেকে একটু জেনে নিবো যে তুমি তো আমি এবং তুমি সবাই আমরা যারা এসএসসি 2023 সালে নটরডেম কলেজ থেকে পড়াশোনা শেষ করলাম, আমরা তো 2021 সালে নটরডেম কলেজে এক্সাম মানে এডমিশন দিয়েছিলাম। সেক্ষেত্রে তোমার নটরডেম কলেজে যে এডমিশন প্রস্তুতি এবং ভাইবার জন্য যে প্রস্তুতি নিয়েছিলে, তুমি কিভাবে বইগুলো পড়েছিলে বা কোন কোন জায়গা থেকে পড়েছিলে, একটু যদি আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, তো প্রথম কথা, আমি আসলে আমার একটা হলো মনে হয় ফ্রি একটা কোনো অনলাইন সেমিনার ছিল। তো সেইখানে আসলে এক ভাইয়া বলছিলেন যে নটরডেমের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এসএসসির কোয়েশ্চেন প্যাটার্ন থেকে একটু আলাদা। মানে হ্যাঁ, হ্যাঁ, এসএসসি তে যেমন হয়তো সরাসরি বই থেকে কোয়েশ্চেন আসে, কিংবা বই হয়তো পুরো মুখস্থ করে গেলেও, কিংবা বইয়ের কিছু পার্টিকুলার টপিক পড়ে গেলেও যেমন হয়তো অনেক ভালো করা যায়, কিন্তু নটরডেমের কোয়েশ্চেন সেদিক থেকে একটু ব্যতিক্রম। কারণ নটরডেমে কিন্তু বেশ কনসেপচুয়াল বেস প্রশ্ন হয়। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য হয়তো দেখা গিয়েছে যে যারা হয়তো এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে তারা হয়তো অনেকে চান্স পায় নাই, কিংবা হয়তো অন্য হয়তো আছে যে এসএসসি তে অত ভালো রেজাল্ট করে নাই, কিন্তু তারাও হয়তো এনডিসি অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করছে। তো এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মেন বই তো অবশ্যই পুরোটা পড়া থাকা লাগবে, এবং এর পাশাপাশি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ফিজিক্সের কোয়েশ্চেনের ক্ষেত্রে ফিজিক্সে মাঝে মাঝে কিছু বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয়। যেমন আমাদের বার আমার মনে আছে যে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে ট্রেনের দরজা থেকে একটা কাগজ ফেলে দিলে সেই কাগজটার গতিপথ কেমন হবে। তো এটা কিন্তু আসলে বেশ একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, একটু চিন্তা ভাবনার বিষয় কিন্তু। তো এই ধরনের কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার থাকা, এবং আমি বলবো যে
বলবো যে মানে বইয়ের তোমাদের যত কিছু আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, তোমাদের বইয়ের যতগুলো প্রবলেম আছে, বিশেষত হয়তো অনেকে দেখা যায় যে কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো যে মানে জীবাশ্ম যে রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, হয়তো ওই চ্যাপ্টারে হয়তো ওদের 9-10 অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক বেশি হয়তো বিক্রিয়া আছে, ওই চ্যাপ্টারটা হয়তো অনেকে পড়তে চায় না। কিংবা হয়তো ওদের যে অষ্টম অধ্যায় আছে যে ব্যাটারি, রাসায়নিক শক্তি রিলেটেড, ওইখানে কিছু অঙ্ক আছে, দেখা যাচ্ছে যে এইগুলোতে অনেকের দুর্বলতা থাকে। তো আমি বলবো যে হয়তো ফুল বইয়ের উপর প্রিপারেশন নেওয়ার জন্য, যে বইয়ের কোনো কিছু আমি বাদ রেখে যাব সেটা না। এবং এটা কিন্তু শুধু যে নটর ডেমে ভর্তির জন্য তা না, নটর ডেমে ভর্তির পর থেকে তুমি যখন সেখানে কুইজ কিংবা টার্ম দিবা, তখনও কিন্তু দেখবা যে আসলে তোমার কিন্তু কোনো ধরা বাঁধা কোনো জিনিস নাই যে তোমাকে এই 5টা জিনিস পড়ানো হলো এর মধ্যে থেকে তোমার কোয়েশ্চেন আসবে। তোমার বইয়ের যে কোনো টপিক থেকে, তোমার সিলেবাসের যে কোনো টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই বিষয় সম্পর্কে একটা অভ্যস্ততা, এটা সম্পর্কে জানা যে অনেকে হয়তো আমরা অনেকে দেখি যে হয়তো অনেকে সাজেশন বেসড পড়াশোনা করি, হয়তো যে বইতে হয়তো 11টা চ্যাপ্টার আছে, আর হয়তো বলছে যে এই 7-8টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, এই 3টা চ্যাপ্টার হয়তো এরকম পড়ার দরকার নেই। আমি সবার কথা বলছি না, কিন্তু আমি আমার লাইফে অনেককে দেখছি, বিশেষত এসএসসি তে, জেএসসি তে কিংবা এইচএসসি তে অনেকে এরকম করে। তো এইরকম করলে আসলে একটু তখন কম্পিটিটিভ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফলো করা একটু টাফ হয়ে যায়। তো সেই হিসাবে আমি বলবো যে সম্পূর্ণ বইয়ের উপর প্রিপারেশন নিতে মিথুনকে এবং ধন্যবাদ। নিজের, আসলে তোমরা, হ্যাঁ হ্যাঁ, জি কন্টিনিউ করো মিথুন। ওইটাই তো মানে সম্পূর্ণ বইয়ের উপর প্রিপারেশন নিতে এবং একটু কনসেপচুয়াল ভাবে চিন্তা ভাবনা করতে, যে আসলে এটার বেসিক কনসেপ্টটা কি, যে শুধু বইতে আছে আমি জাস্ট মুখস্থ করে গেলাম এরকম না। বিশেষত ফিজিক্সের কিছু প্রবলেম আছে, কিছু কিছু আনকমন প্রবলেম, কিছু কিছু একটু ট্রিকি প্রবলেম দিয়ে থাকে প্রতি বছরই। কিংবা দেখা যাচ্ছে ম্যাথের প্রবলেম কিংবা কেমিস্ট্রির প্রবলেম বইতে হয়তো যেভাবে আছে সেভাবে সোজাসুজি না দিয়ে একটু ঘুরিয়ে দিল, কিংবা বইয়ের হ্যাঁ কনসেপ্টের হ্যাঁ। সাথে রিলেটেড কোনো কনসেপ্ট দিল। তো সেই হিসাবে মেইন কথা আমি একটা বলবো যে তোমরা কনসেপ্টের উপর ফোকাস করো। ধন্যবাদ মিথুনকে। তোমরা যারা আজকে এসএসসি 24 ব্যাচ, যারা নটরডেম কলেজ কিংবা সেন্ট জোসেফ কলেজ বা মিশনারি কলেজ, হলি ক্রস কলেজে আছে, সেখানে যে পড়াশোনা করবে, আসলে মিথুন খুব সুন্দরভাবে বলেছে যে কোন কোন বিষয়গুলো আসলে তোমাদের পড়া উচিত। তোমরা যখন এসএসসি তে পড়াশোনা করেছো, তখন হয়তোবা তোমরা শুধু এসএসসির যে বোর্ড পরীক্ষা সেটাকে ফোকাস করে পড়েছো। জাস্ট বোর্ডের যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারের, সেগুলো হয়তো প্র্যাকটিস করছো বারবার। কিন্তু যে বইয়ের যে কনসেপ্ট, প্রত্যেকটা বিষয়ের উপর যে আলাদা আলাদা কনসেপ্ট রাখা দরকার, হয়তোবা তখন তোমরা একটা মানে অনেক টাইম পাও নাই যে আলাদা বিষয়ের উপর কনসেপ্ট রাখবা। বাট এখন কিন্তু তোমাদের মোটামুটি এখনো প্রায় 1 মাস প্লাস সময় আছে তোমাদের হাতে। তোমরা যদি চাও এই সময়ের উপর কিন্তু বইয়ের প্রত্যেকটা টপিকের উপর একটা ভালো কনসেপ্ট রাখতে পারো। এবং যে মিথুন বললো যে অনেকে মনে করে যে এই চ্যাপ্টার তো ইম্পর্টেন্ট না, এখান থেকে তো প্রশ্ন আসে না, বোর্ডে আসে নাই, তাহলে এটা স্কিপ করে যাব। আসলে তেমনটা কিন্তু না। নটরডেম কলেজ কিন্তু আসলে বোর্ড কোশ্চেন কখনোই ফলো করে না। এবং ওই যে প্রথমেই বললো মিথুন যে বোর্ডে যেভাবে প্রশ্ন করা হয়, নটরডেম কলেজ কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম প্রশ্ন করে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটু মাথায় রাখবা। তোমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয়ের উপর একটু কনসেপ্ট রাখা দরকার। মিথুন, তুমি তো নটরডেম কলেজ থেকে পড়াশোনা শেষ করে একই সাথে বুয়েটে 11তম স্থান অধিকার করেছো, আইটিতে 11তম স্থান অধিকার করেছো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12তম স্থান অধিকার করেছো। আসলে আমরা বন্ধু হিসেবে তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি নটরডেম কলেজকে সারা বাংলাদেশের বুকে রিপ্রেজেন্ট করেছো, এবং বিশেষ করে আমরাও গর্বিত যে আমাদের বন্ধু হয়ে তুমি এত বড় একটা সাফল্য অর্জন করেছো। তোমার প্রতি অবশ্যই কৃতজ্ঞ এবং ধন্যবাদ। মিথুন, তোমার কাছ থেকে একটু জেনে নিব যে তোমার এত এত বড় সফলতার পিছনে নটরডেম কলেজ কি কি অবদান রাখতে পেরেছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যদি বলতে হয় যে আমার সফলতার পিছনে যদি আমি অবদান, যদি আমি পার্সেন্টেজ হিসাবে হিসাব করি, তাহলে হয়তো আমি বলবো 90% কিংবা তারও বেশি নটর ডেমের অবদান। কিন্তু কারণ আমি যদি একটু প্রথম থেকে যদি বলা শুরু করি, তাহলে আমাদের গ্রুপ 3 প্রথম ক্লাসে আসছিলেন আমাদের বিপ্লব স্যার, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড বিপ্লব স্যার। তো বিপ্লব স্যার এসে আমাদের বললেন যে তোমাদের গ্রুপে আসলে কে কে আছে যে তাদের নিজেদের স্কুলের ফার্স্ট বয় ছিল। তো আমি হলো আমার স্কুলের কম্বাইন্ডে, আমি আমাদের স্কুলে ফোর্থ ছিলাম। আমাদের স্কুলের যে ফার্স্ট বয় ছিল ও ছিল হলো গ্রুপ 2 তে। তো আমি দেখলাম যে আমাদের গ্রুপ থেকেই প্রায় 43 জনের মতো যে হ্যান্ড রেজ করলো প্রায়, মানে একটা গ্রুপের 130 জনের মধ্যে প্রায় 43 জন ফার্স্ট বয়। এটা শুধু একটা গ্রুপে, এনডিসি তে কিন্তু মোট সায়েন্সের গ্রুপ কিন্তু 16টা। তো সেই হিসাবে কিন্তু আসলে প্রায় 500-600 বেশি ফার্স্ট বয় আছে। তো সেইটার হিসাবে আসলে প্রথমে একটু ভয় ছিল যে আসলে সবাই যেহেতু ফার্স্ট বয়, সবাই যেহেতু ভালো স্টুডেন্ট, তো এর মাঝে আসলে নিজের অবস্থানটা কোথায়, কিংবা আমি আসলে আদৌ পারবো কিনা,
এটা একটা ভয় ছিল। পরে আস্তে আস্তে যখন কুইজ গুলা শুরু হলো তখন দেখলাম যে না, কুইজের নাম্বার ফিজিক্সে একটু কম আসতেছে, কিংবা ফিজিক্সে একটু কম আসতেছিল, ইংলিশে একটু কম আসছিল। আর ফার্স্ট টাইম মনে হয় আইসিটি তে একবার খারাপ করছিলাম। এছাড়া বায়োলজি মোটামুটি ছিল, এবং ম্যাথ আর কেমিস্ট্রি বেশ ভালো ছিল। তো তখন আসলে ওই আত্মবিশ্বাসটা গড়ে উঠলো নিজের প্রতি। এছাড়া নটরডেম কলেজের আমি যেটা বলবো যে সব থেকে বড় হেল্পফুল বিষয়টা, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। তুমি এই এনভায়রনমেন্ট বাংলাদেশের অন্য কোনো কলেজে পাবা না, কারণ তুমি যখন দেখবা যে তোমার আশেপাশে সবাই পড়াশোনা করতেছে, এমনকি টিফিন টাইমেও টিফিন টাইমেও ধরো হচ্ছে 4-5 জন টিফিন খেতে খেতে আড্ডা দিচ্ছে, এটা কিন্তু নটরডেমের প্রত্যেকটা গ্রুপেরই খুবই কমন দৃশ্য, যে টিফিন টাইমে 4-5 জন টিফিন খেতে খেতে আড্ডা দিচ্ছে, এবং ম্যাক্সিমাম সময় তাদের আড্ডার বিষয় কিন্তু হয়তো তার কোনো একটা ফিজিক্সের প্রবলেম করে গিয়েছে বোর্ডে সেইটা, কিংবা হয়তো কেমিস্ট্রির কোনো কনসেপ্ট, কিংবা ম্যাথের কোনো প্রবলেম কিভাবে করা যায় এই রিলেটেড কিন্তু। তো তুমি যখন দেখবা যে তোমার চারপাশের সবাই হলো আসলে পড়াশোনা নিয়ে কথা বলছে, কিংবা পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড, তখন কিন্তু আসলে তোমাকেও কিন্তু এটা একভাবে একটু ফোর্স করবে, কিংবা আমি যদি আরো ভালোভাবে বলি, তোমাকে এটা আরো ইন্সপায়ার করবে যে ভালো করতে, পড়াশোনা করতে। তো আমি বলবো এইটা আমাকে অনেক হেল্প করছিল, যে নটরডেমের যে এনভায়রনমেন্ট, পাশাপাশি আমার যারা ফ্রেন্ড ছিল তারা আমাকে অনেক ইন্সপায়ার করছিল। এবং এটা আগে বললাম যে স্যারদের ক্লাস, আসলে নটরডেমের স্যারদের ক্লাস আসলে বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট। বিশেষত ফিজিক্সের যদি বলি, বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট। তো এই পুরা জিনিসটা আসলে অনেকভাবে ইনফ্লুয়েন্স করছে। এই যে আমি প্রথমে যখন আসছিলাম তখন আসলে আমার নটরডেমে টার্গেট ছিল যে 500-র মধ্যে থাকা, আসলে কারণ বড় ভাইদের কাছে শুনছিলাম যে 500-র মধ্যে থাকা, আসলে এই 500-র মধ্যে থাকা মানে নটরডেমের কিন্তু অনেক ভালো রেজাল্ট। তো পরে যখন কুইজের নাম্বার দিল কিংবা টার্ম হলো, তখন দেখলাম যে না, আসলে 500 তো ইনশাল্লাহ হয়ে যাবে, হয়তো 100-র মধ্যে চলে আসতে পারি। তো ফার্স্ট টার্মের রেজাল্টে আমি হয়েছিলাম হলো অষ্টম। বাহ। ফার্স্ট ফার্স্ট টার্মে নটরডেমে আমি অষ্টম হয়েছিলাম। তো এইটা আসলে তখন অনেক মোটিভেট করছিল যে না, আসলে বুয়েট তো আমার, মানে বুয়েট তো আমার যেহেতু একটা স্বপ্নের জায়গা, তো এনডিসি তে যেহেতু ভালো করছি, এবং এনডিসি থেকেই কিন্তু একটা বড় অংশই কিন্তু, তুমি বলো বুয়েট বলো, মেডিকেল বলো, কিংবা সিকিউরিট বলো, এখানে একটা বড় অংশই কিন্তু এনডিসি। তো আসলে এরাই ওইখানে পরীক্ষা দিবে, তো এদের মাঝে যদি ভালো করতে পারি, তার মানে আসলে আমি অ্যাডমিশন টেস্টও অনেক ভালো করতে পারবো। এবং আসলে এর মাঝে একটা কথা বলে নি, যে এনডিসি তে যেহেতু বাংলাদেশের সকল জায়গা থেকে ভালো ভালো স্টুডেন্টরা আসে, তুমি এইচএসসি লাইফের শুরু থেকেই তোমার পুরো দেশের মধ্যে অবস্থানটা কেমন এটা তুমি শুরুতেই কিন্তু বুঝতে পারবা, একটা ভালো আইডিয়া নেওয়া সম্ভব হবে। কিন্তু তুমি যদি তোমার নিজের হয়তো জেলা শহরের সবচেয়ে ভালো কলেজটাতে পড়লেও দেখা যাবে ওখানে হয়তো তোমার জেলার যারা ভালো স্টুডেন্টরা শুধু তারাই আছে, কিন্তু নটরডেমে তো ঢাকা শহরের বিভিন্ন স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্টরা তো আছে, এছাড়া হয়তো বাংলাদেশের প্রায় প্রতিটা জেলারই কোনো না কোনো স্টুডেন্ট আছে। তো ফলে পুরো দেশের মধ্যে তোমার অবস্থানটা কেমন, এইটা বুঝতে নটরডেম হলো অনেক হেল্পফুল। এবং নটরডেমের অন্যতম বড়, তুমি বলো যে হয়তো প্যারাদায়ক, কিংবা কারোর কাছে হয়তো আনন্দদায়ক হতে পারে, আনন্দদায়ক খুঁজে পাইনি, সেটা হলো কুইজ এক্সাম। তো কুইজ এক্সাম গুলো আসলে তোমাকে রুটিন ওয়াইজ পড়ার মধ্যে রাখবে। কারণ হয়তো অনেককেই হয়তো দেখা যায় যে আমি হলো তাদের ডিসক্রাইব করি নিউটনের প্রথম সূত্রের স্টুডেন্টের মতো, যে আসলে পরীক্ষা থাকলে কিংবা প্রেশার থাকলে পড়বেন, না না থাকলে পড়বে না, এরকম। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমি দেখছি একই রকমই, আসলে নিজের উদ্যোগে পড়াশোনা করে এরকম স্টুডেন্ট কিন্তু খুবই রেয়ার। এবং আমিও কিন্তু এর মধ্যে ছিলাম না, আমিও নিজেকে সবসময় ডিসক্রাইব করি নিউটনের প্রথম সূত্রের স্টুডেন্টের মতো। তো সেই হিসাবে কুইজের যে একটা প্রেশার ছিল, এই প্রেশারটা আসলে পড়াটাকে কন্টিনিউ রাখছে, রানিং রাখছে, যে কোনো সময় এমন হয় নাই যে হয়তো আমি 1-2 সপ্তাহ চলে গিয়েছে আমি বই খুলি নাই, এরকম আসলে কখনো হয় নাই। কিন্তু পড়াটা সবসময় রানিং ছিল, এবং স্যাররাও আসলে অনুপ্রেরণা জুগিয়েছেন। বিশেষত যদি বলি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বদরুজ্জামান মুন্না স্যার। তো হ্যাঁ, হ্যাঁ। আমি যখন আমার ফার্স্ট টার্মের রেজাল্ট স্যারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো তখন স্যার আমার রেজাল্ট দেখে বলছিলেন যে তুমি যদি ফিজিক্সে একটু ভালো করতে আর বায়োলজিতে যদি আর একটু ইমপ্রুভ করতে পারো, তাহলে হলো তোমার পক্ষে ফার্স্ট হওয়া পসিবল কিন্তু। তো ওইটা আসলে অনেক অনুপ্রাণিত করছিল আমাকে, যে আসলে না, আমি আসলে বুঝতে পারছিলাম যে আমার প্রথম থেকে যে আমার হয়তো কেমিস্ট্রি আর ম্যাথটা আমার ঠিক জায়গাতে আছে, কিন্তু আমার ফিজিক্সটা হয়তো কোনো কারণে আমি একটু পিছিয়ে পড়েছি। আসলে আমি কনসেপচুয়াল, যেটা আমি বললাম যে আমি ফিজিক্সের আসলে কনসেপ্ট গুলা ভালোভাবে পড়তেছিলাম না, শুধু কোয়েশ্চেন অনেকটা মুখস্থ মতো করে যাচ্ছিলাম। এবং
এনডিসির ফিজিক্স কোয়েশ্চেন তো, এনডিসির সকল কোয়েশ্চেনই কনসেপ্ট বেসড হয়, সেজন্য ফিজিক্সে একটু সমস্যা হচ্ছিল। তো পরে আমাদের ক্লাস নিতে আসলেন হলো সুমন স্যার। সুমন স্যার হলো ফিজিক্সের, আমি বলবো যে আমার লাইফে দেখা ওয়ান অফ দা বেস্ট টিচার। পরে সুমন স্যার যখন আমাদের বাকি সেকেন্ড টার্ম আমাদের সুমন স্যার ক্লাস নিলেন, তো তখন স্যারের ক্লাসে স্যার অনেক বেসিক আন্ডারস্ট্যান্ডিং অনেক হেল্প করছিলেন, কিংবা অনেকদিন ক্লাসের পরও যেটা বললো যে স্যারের সাথে আমি কথা বলতে বলতে, ফিজিক্স ডিপার্টমেন্ট হলো টিম ভবনের 5 তলায়, তো আমি স্যারের সাথে কথা বলতে বলতে ফিজিক্স ডিপার্টমেন্ট পর্যন্ত গিয়েছি, কিংবা দেখা যাচ্ছে যে টিফিন টাইমে স্যারের সাথে কথা ফিজিক্স ডিপার্টমেন্টে যে স্যারের কাছ থেকে প্রবলেম বুঝে আসছি। ফলে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা অনেক হেল্প করছে, এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সামনের এক্সাম গুলো যে ফিজিক্সে যে আমার নাম্বার যে কম ছিল ওইটাও আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তো এর ফলে আমি যেটা বলবো সবচেয়ে বড়, এটা আমার অ্যাডমিশনে যে হেল্প করছে, যে আমার অ্যাডমিশন টাইমে বেশি এফোর্ট দেওয়া লাগে নাই। দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডমিশনে এসে তারা রিয়েলাইজ করে যে তারা আসলে হয়তো বইয়ের অনেক কিছু পড়ে নাই, কিংবা হয়তো দেখে যে যখন হলো বিভিন্ন উদ্ভাসের কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে যখন উইকলি পরীক্ষাগুলো হয়, তখন তারা দেখে যে তাদের হয়তো অন্য অনেকের তুলনায় হয়তো র্যাঙ্ক অনেক পিছনে, কিংবা তখন তারা কি করবে, তখন কিন্তু আসলে বেশি কিছু করারও থাকে না, 3 মাসের মতো বেশি কিছু করারও থাকে না। কিন্তু নটর ডেমের যারা স্টুডেন্ট, তারা কিন্তু আসলে প্রথম থেকেই কিন্তু জানে যে তারা তাদের আসলে কোন বিষয়ে ল্যাকিংস আছে, কিংবা তারা কোন বিষয়ে তাদের স্ট্রং পয়েন্ট কোনটা। কারণ এনডিসির কোয়েশ্চেন সবসময় অ্যাডমিশন বেসড হয়, কিন্তু এনডিসিতে কিন্তু এইচএসসি বেসড কোয়েশ্চেন হয় না, কিংবা স্যাররা এইচএসসি নিয়ে অতটা বেশি মাথাও ঘামায় না। স্যারদের মেইন ফোকাস হলো যে কিভাবে স্টুডেন্টরা অ্যাডমিশনে ভালো করতে পারে। যেহেতু অ্যাডমিশন বেসড পড়াশোনা হয়, তো এটা অনেক হেল্প করছে সার্বিকভাবে। ধন্যবাদ মিথুনকে। মিথুন একদম আসলে যে ওর সফলতার পিছনে নটরডেম কলেজ কোন কোন জায়গাগুলো থেকে অবদান রেখেছে। আসলে নটরডেম কলেজ এমন একটা জায়গা যে তুমি নিজে প্রস্তুত হইতে না চাইলে তোমাকে প্রস্তুত করে দিবে। মানে দেখবা যে তুমি পড়াশোনা করতে চাইতেছো না, তুমি বসে আছো, বাট দেখবা তোমার 4-5 জন বন্ধু পড়াশোনা করতেছে। দেখবা যে 5 মিনিট সময় পাইছে, ওরা পড়াশোনা করতেছে। বা তুমি গেলা সিঙ্গারা খাইতে, দেখবা যে ক্যান্টিনে গিয়ে 4-5 জন বন্ধু একটা বেঞ্চে বসে ফ্যানের নিচে বসে পড়তেছে। বা তুমি গেলা খেলতে, দেখবা গাছের নিচে বসে, ওখানে বসার জায়গা আছে, দেখবা তোমার বন্ধুরা পড়তেছে। তো তোমার এমনি এমন একটা এনভায়রনমেন্ট যে তোমার মনে হবে যে সবাই যেহেতু এত পড়ে, আমার যদি এখানে আসলে মানে বেঁচে থাকতে হয় তাহলে আমারও পড়াশোনা করতে হবে। তো নটরডেম কলেজ এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। আরেকটা কথা খুবই ভালো বলেছে, যে তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করো, দেখা যায় তুমি যদি একটা জেলায় পড়াশোনা করো, তোমার কম্পিটিশনের জায়গাটা থাকে না যে আমি কাদের সাথে লড়াই করে আমি নিজেকে প্রমাণ করব। বাট নটরডেম কলেজ হলো এমন একটা জায়গা, তোমরা আসলে যারা নটরডেম কলেজের অন্য বাইরে কলেজে আছো, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখা যায় যে তোমরা যারা যখন এইচএসসি শেষ করো, তখন ঘুরে ফিরে একটা কোচিং সেন্টারে ভর্তি হও, তারপর চিন্তা করো এখন আমার এডমিশন যে মানে ফেজটা সেটা শুরু হয়েছে, এখন থেকে আমার এডমিশন টাইমটা শুরু। বাট একজন নটরডেমিয়ান যখন নটরডেমের প্রথম কুইজটা দেয়, আমার মনে হয় সেই প্রথম কুইজ থেকেই নটরডেমের এডমিশন টেস্টটা শুরু হয়ে যায়। অর্থাৎ সেই জায়গা থেকে নটরডেম কলেজ এডমিশন টেস্টের মাধ্যমে, মানে এডমিশন টেস্ট না থাকলেও আর কি, মানে সরাসরি নাম না দিলেও আমার মনে হয় ঠিক প্রত্যেকটা স্টুডেন্ট ওই জায়গা থেকেই তার এডমিশনের যে ফেজটা সেখানে পৌঁছে যায়। এবং ওই যে আরো একটা কথা বললো যে বাংলাদেশের সেরা সেরা ছাত্ররা কিন্তু নটরডেম কলেজে চলে আসে, এবং সে তার মাঝে নিজের যে পজিশনটা কত, বা নিজে কিভাবে পড়াশোনা করতেছে, কি কি ইমপ্রুভ করা দরকার, এটা কিন্তু খুব ভালোভাবেই আসলে বোঝা যায়। মিথুন, তোমাকে ধন্যবাদ। মিথুন, তুমি কুইজের কথা উল্লেখ করতেছিলে, আমি একটু তোমার কাছ থেকে জেনে নিব তোমার আসলে কুইজে ওই যে একটা কথা আছে যে কুইজে ফেল না করলে নটরডেমিয়ান হওয়া যায় না, কুইজে জিরো না পেলে নটরডেমিয়ান হওয়া যায় না, এটা প্রচলিত কথা। তুমি কি কখনো নটরডেমের কুইজে খারাপ রেজাল্ট করছো, আই মিন ফেল করছো? আচ্ছা, এই আমি সত্যিকার অর্থে কোনোদিনও করি নাই, তবে ইংলিশে সেকেন্ড ইয়ারে একটা কুইজে 36 পেয়েছিলাম। ওইটাই হলো আমার নটর ডেমের সব কুইজ মিলে সর্বনিম্ন। তাছাড়া এমনি সত্যিকার অর্থে ফেল করি নাই, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে ফিজিক্স কুইজের কোয়েশ্চেন একটু কঠিন হলে অনেক সময় নাম্বারটা 60-এর ঘরে চলে আসতো, কিংবা ইংলিশে আসলে 50-60-এর বেশি নাম্বার পাওয়া এনডিসিতে একটু কঠিনই কিন্তু। তো হ্যাঁ, দেখা হ্যাঁ। যাচ্ছে যে ইংলিশের নাম্বারটা 50-60-এর ঘরে থাকতো, কিংবা যেহেতু একবার বললাম যে একবার 36 পেয়েছিলাম, ওইবার আসলে আমার অনেক ফ্রেন্ডরা যারা হয়তো এখন অনেক ভালো ভালো জায়গায় টপ 10-এও আছে, এমনকি আমার এক ফ্রেন্ড আছে টপ 10-এও আছে, ও কিন্তু হলো মানে ওই ইংলিশ কুইজটাতে ফেল করছিল। কিংবা আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যে তারা এখন টপ 10-এ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা হয়তো কোনো সময় ফিজিক্সে কিংবা কেমিস্ট্রিতে ফেল করছে। তো এটা আসলে কিছুটা হলেও এটা সত্য আসলে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা যে এই ফেল থেকে আসলে কিন্তু তোমাকে একটা কিন্তু শিক্ষা দিবে, কিন্তু নটরডেমের প্রতিটা কুইজে তোমাকে কোনো না কোনো ভাবে শিক্ষা দিবে কিন্তু, যে তোমাকে আসলে কিভাবে আসলে তোমার গ্যাপ গুলো কোথায় আছে,
এই গ্যাপ গুলো ধরিয়ে দেওয়ার জন্য। কারণ তুমি যদি শুধু সহজ কোয়েশ্চেনে পরীক্ষা দিয়ে যাও, তুমি হয়তো 95-100 পাবা, কিন্তু তোমার যে আসলে বেসিক যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা তোমার হবে না। তুমি বুঝতে পারবা তোমার গ্যাপ আছে অ্যাডমিশন টাইমে এসে, যখন তোমার কাছে হয়তো 3-4 মাস থাকবে। কিন্তু তুমি যদি কলেজের প্রথম কুইজেই বুঝে যাও যে না, আমি এতদিন যেভাবে পড়ে আসছি সেটা আসলে সাফিসিয়েন্ট না, তখন কিন্তু তোমার কাছে হাতে কিন্তু প্রায় 2 বছর মতো টাইম আছে অ্যাডমিশনের আগে তোমার নিজেকে ওই ওইটার সাথে আমি বলবো যে ধ্যাতস্থ করার জন্য কিংবা ওইভাবে গড়ে তোলার জন্য তোমার কাছে অনেক টাইম থাকবে। তো এইটা অনেক ইম্পর্টেন্ট। এবং আসলে নর্থডেমের কুইজ নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে, যে আমাদেরও কমপ্লেইন ছিল যে এত কঠিন কোয়েশ্চেন কেন করে, যে স্যাররা কি আসলে শত্রু কিনা, স্যাররা আমাদের খারাপ চাই কিনা। তো আসলে ওই কঠিন কোয়েশ্চেন করে স্যাররা যে তোমার কত উপকার করছে, এটা আসলে তুমি যখন অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করবা কিংবা কোনো একটা ভালো জায়গায় যখন পৌঁছাতে পারবা, তখন আসলে তোমার মনের মধ্যে আপনা থেকে আসবে যে আসলে আমি এখানে এতদূর পর্যন্ত আসতে পারছি, এর পেছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হয়তো যে আমি কোনো একটা কুইজে খারাপ করছিলাম কিংবা কোনো একটা কুইজে ফেল করছিলাম, এটা হলো আমার পেছনে ওয়ান অফ দ্য মেইন রিজনস। যে যেমন আমি একটু আগে বললাম যে আমার প্রথম দিকের ফিজিক্সের অনেকগুলোতে আছে যে 60-এর ঘরে নাম্বার ছিল, কিন্তু অ্যাডমিশন টাইমে আমি কিন্তু আমার ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলাম, যে অন্য সাবজেক্ট মোটামুটি না পারলেও ইনশাল্লাহ ফিজিক্সে আমি হয়তো ভালো করবো, যে অন্য সাবজেক্ট যদি কোথাও 19-20 হয়ে যায় ইনশাল্লাহ ফিজিক্সের রেজাল্ট আমার ভালো হবে, কিংবা পরের দিকে যেটা আমার ভালো হচ্ছিল। কারণ আমি ওই যে প্রথমে আমি ফিজিক্সে একটা ধাক্কা খেয়েছিলাম, তো তখন আমি আসলে ফুল আমার পড়াশোনার সিস্টেমটাকে রিডিফাইন করা লাগছে, যে কোথায় কোথায় আমার কনসেপচুয়াল বেসিক ছিল কিংবা কোনটা কোনটা আমি ঠিকভাবে পড়ছিলাম না, যে আমি হয়তো শুধু বেসিক থিওরি না বুঝে হয়তো যে অনেকটা প্রশ্ন মুখস্থর মতো করছিলাম, কিংবা হয়তো ঠিকঠাক ভাবে প্রবলেম সলভ করছিলাম না। এগুলো কিন্তু আমি আসলে কুইজে খারাপ করার পরেই বুঝতে পেরেছি। তো এইটাই। ধন্যবাদ মিথুনকে। হ্যাঁ, আমরা আসলে যে আগে লাইভ গুলো করেছিলাম সেখানে তোহা ছিল, আরো অনেকে ছিল, অনেক ভালো ভালো স্টুডেন্টরা ছিল। ওরাও কিন্তু আসলে কুইজে তেমন যে একটা সবাই আহামরি 100 পেয়েছে 90 পেয়েছে এমনটা না। তোমরা যারা জুনিয়ররা দেখবা, বিশেষ করে যারা এখন নটরডেম কলেজে 25 ব্যাচ আছো, এসএসসি 25 ব্যাচ ফার্স্ট ইয়ার এখনো আছো, তোমরা আসলে অনেকেই চিন্তিত থাকো। আমাকে অনেকে মেসেজ দিচ্ছে স্পেশালি, যে ভাইয়া কুইজের মার্কস তো খুবই কম আসতেছে, দেখা যাচ্ছে ফেল করতেছি 40-50, কিন্তু আমি তো জীবনে এত কম মার্কস পাই না, আমি তো দেখা গেছে সর্বনিম্ন মার্কস আমার 80। তাহলে আমি যে এত খারাপ করতেছি এর মানে তো আসলে আমার আমার নটরডেম মনে হয় আমাকে কিছু দিতে পারি নাই, বা আমিও নটরডেম থেকে কিছু শিখতে পারি নাই। তোমরা অনেকে হয়তো বা এটা মনে করতে পারো, বাট আলটিমেটলি কিন্তু নটরডেম তোমাকে প্রস্তুত করার জন্যই এই প্রসেস গুলো চালু করছে। তোমাকে কুইজের মাধ্যমে তোমাকে ঝালাই করে নিচ্ছে, তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে তুমি নিজেই সেটা খুঁজে বের করতে পারতেছো। তোমার এই কুইজটা খারাপ হয়েছে মানে তোমার এই যে চ্যাপ্টার গুলো এখানে তোমার একটু ল্যাকিংস আছে, তুমি আবার দেখবা। এখন তুমি যদি ওই কুইজে পরীক্ষা দিয়ে 90 পেয়ে যাও, তুমি তো মনে করবা যে আরে আমার বইটা ঠেকায় কে, তাহলে কিন্তু আর হইলো না, ঠিক আছে? সেই জন্য তুমি চিন্তা করবা যে নটরডেম কলেজের একটা পরীক্ষা দিয়ে আমি 90 পাই, 100 পাই, সুতরাং নটরডেম কলেজ থেকে যে সবসময় বুয়েটে চান্স পাই, তাহলে আমার আর বুয়েট ঠেকা কি? তো এরকম তোমাদের মনে হইতে পারে। তোমাদের জন্য এই মনে এইটা না আসে, তোমরা যেন সবসময় একটা পড়াশোনার মধ্যে থাকো, খারাপ করো, খারাপ করাটাকে আরো ভালো করার চেষ্টা করো। এই জন্য কিন্তু নটরডেম কলেজ এই কুইজের ব্যবস্থাটা চালু করেছে। মিথুন, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের অনেক স্মৃতি আছে, বিশেষ করে ল্যাব নিয়ে না বললেই নয়। আমরা ল্যাব করতাম, ফিজিক্স ল্যাব করতাম, কেমিস্ট্রি ল্যাব করতাম, বায়োলজি ল্যাব করতাম, ইভেন ম্যাথ ল্যাবও আমাদের ছিল, আইসিটি ল্যাবও ছিল। তো ল্যাব নিয়ে যদি তোমার আলাদা কোনো স্মৃতি থাকে বা কোনো কিছু যদি তুমি ল্যাব নিয়ে বলতে চাও। আচ্ছা, তো ল্যাব নিয়ে আসলে আমি বলবো যে এনডিসি ল্যাবটা আমার শুরু হয়েছিল অনেকটা মানে একটা ভয়ের মধ্য দিয়ে। কারণ দেখছিলাম যে আমাদের ল্যাব হলো সেকেন্ড উইকে ছিল, আমাদের সময় 2টা উইক ভাগ করছিল। তো ফার্স্টের দিকে আমার ল্যাবটা হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড উইকে ছিল, এবং আমাদের আগের উইকে যারা ছিল, তোমার হয়তো মনে থাকবে যে হয়তো ফিজিক্সের মিটার স্কেল আমাদের একটা প্র্যাকটিক্যাল ছিল, আসলে একেবারে ফার্স্ট প্র্যাকটিক্যাল মিটার স্কেল। তো ওই প্র্যাকটিক্যালে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ছিল ম্যাক্সিমামই ছিল, কিন্তু হ্যাঁ, মেকআপ খেয়েছে, ওই প্র্যাকটিক্যালে হ্যাঁ, ম্যাক্সিমামই মেকআপ খেয়েছে। তো আমাদের আগের গ্রুপগুলোর কথা শুনছিলাম যে তারা আসলে ম্যাক্সিমামই মেকআপ খেয়েছে। তো এইটা নিয়ে আসলে আমি ফার্স্ট দিন ফিজিক্স ল্যাবে গিয়েছি এই ভয়টা নিয়ে, যে আমি আসলে মেকআপ খাই কিনা, এই ভয়টা নিয়ে। আসলে যে মেকআপ খাইলে পরে আবার ইয়ে করা লাগবে, আসলে তখন আসলে জানতামও না যে আসলে প্রসেসটা কি। তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ আসলে আমি এনডিসি তে কোনো ল্যাবে মেকআপ খাই নাই। তবে শুধু মেকআপ আমি একবার খেয়েছিলাম ম্যাথ ল্যাবে ইরফান স্যারের কাছে, যে হয়তো সাইন ইনভার্স এক্স এর গ্রাফ আঁকার সময় গ্রাফটা আমি খুব হ্যাঁ, সুন্দরভাবেই আঁকছিলাম। আমি বেশ কনফিডেন্ট ছিলাম যে স্যার আমার গ্রাফটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে আমি মানে বেশ দাগ ঠাক দিয়ে গাঢ় ঠাড়ো বানিয়ে স্যারের কাছে নিয়ে গিয়েছি। দেখি যে স্যার ক্রস দিয়ে দিয়েছে। এবার তারপর আমি স্যারকে বললাম, স্যার ক্রস কেন? স্যার বলে যে তোমার পেন্সিলের আসলে পুরুত্ব সব জায়গায় সমান হয় নাই, এটা হলো রিজন। যে এই কারণে স্যার আমাকে মেকআপ দিয়েছে। আমি প্রায়
আধা ঘন্টা 40 মিনিট ধরে সাইন ইনভার্টেক্সের গ্রাফটা আঁকছি। আর হলো আমার আসলে পেন্সিলের পুরুত্বটা সমান হয় নাই দেখে সব জায়গায় তারা আমাকে মেকআপ দিয়েছে। তো এটা কিন্তু আসলে খুবই কমন সিনারিও ল্যাবে মেকআপ খাওয়া, কারণ মেকআপ কোনো ল্যাবে মেকআপ না খেয়ে নটর ড্যাম পার করছে এরকম কিন্তু আসলে স্টুডেন্ট কিন্তু হয়তো অনেক কম পাওয়া যাবে, বিশেষত আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ, অনেকে আমি যারা আমারও তুমি যদি আমারও স্মৃতি আছে। আমি একবার ফিজিক্স ল্যাবে 6 বার মেকআপ খাইছি, মানে একটা নিয়া 6 বার মেকআপ খাইছি। বিশেষত প্রথম দিকের প্র্যাকটিক্যাল গুলো হয়তো মানে আসলে যেহেতু কোনোদিন আসলে ল্যাব ওইভাবে করি নাই আগে, ল্যাবের ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রিডিং নিতে হয় যদিও স্যাররা বলে দিত, তারপরও ল্যাবের ওই টাইমে আসলে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়ে যেত। এছাড়া প্রথম ল্যাব গুলো একটু আমি বলবো যে হয়তো আমাদের ভার্নিয়ার স্কেল একটা সহজ ছিল, হয়তো এসফেরোমিটারের যে ল্যাবটা ছিল, এসফেরোমিটারের ল্যাবটা কিন্তু বেশ কঠিন ছিল, কিংবা সেকেন্ড হম। ইয়ারে উঠে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিটার ব্রিজের যে ল্যাবটা ছিল, মিটার ব্রিজের ল্যাবটা মিলাইতে আমাদের গ্রুপের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগছে। মানে বিশেষ করে ওই যে কিছু কিছু ল্যাব ছিল যে একা একা করতে হইতো, সবার মান আলাদা হইতো। টিমে করলে তো হ্যাঁ, একটা সবার মান হইতো যে আলাদা ও হতো, পারে আমি একটু কম পারি, মিক্স করে করা যাইতো। বাট ওইগুলা সবচেয়ে বেশি ঝামেলা হইতো, যে যেগুলো আলাদা ইন্ডিভিজুয়ালি করা লাগতো। যেগুলো ইন্ডিভিজুয়ালি করা লাগতো আসলে। এইগুলা হলো আসলে, তবে এইগুলা তখন প্যারা মনে হতো, কিন্তু আমি বলবো যে আসলে তুমি এনডিসি লাইফ থেকে যা শিখবা, কিংবা এনডিসি সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা, প্রতিটাই কিন্তু আসলে তোমাকে কোনো না কোনো ভাবে ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য। কারণ তুমি যখন, আমি যদি সবচেয়ে বেসিক কথাটাই বলি, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা, তুমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করো যে সাবজেক্টে, তোমার কিন্তু কম বেশি ল্যাব থাকবেই কিন্তু। বিশেষত তুমি যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিংবা হয়তো ডিউতে জেনেটিক্স রিলেটেড এই ধরনের গুলোতে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার ল্যাব কিন্তু থাকবেই তো এইগুলোতে। এছাড়া পাশাপাশি আমি বলবো যে ম্যাথ ল্যাবে স্যাররা গ্রাফ আঁকার প্রতি অনেক ফোকাস দেয়। বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো ইঞ্জিনিয়ারিং এ, তাদের কিন্তু আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর কিন্তু অনেকে গ্রাফ নিয়ে অনেকের দুর্বলতা থাকে, যে আমি হয়তো কোয়েশ্চেন পারি কিন্তু একটা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেনে গ্রাফ কেমন হবে সেটা আমি পারি না, কিংবা প্যারাবোলার গ্রাফ কেমন হবে, ডান দিকে হবে না বাম দিকে হবে, উপরে হবে না নিচে হবে, এই হ্যাঁ হ্যাঁ। সম্পর্কে আমার ভালো আইডিয়া নেই। তো এনডিসি তে কিন্তু এই ম্যাথ ল্যাব থেকে আমি বলবো যে সব থেকে বেশি উপকার যেটা হয়েছে যে আমি আসলে গ্রাফ নিয়ে আমাকে অ্যাডমিশন টাইমে চিন্তা করতে হয় নাই। অ্যাডমিশন টাইমে আমি অনেককেই দেখছি যে প্যারা খাইতে, যে তারা হলো গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসলে তারা ভয় পায়, গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন এড়িয়ে চলে, সাধারণত পারে না। কিন্তু আমি ওই যে ম্যাথ ল্যাব আমি করছি, আমাদের ম্যাথ ল্যাবে ইরফান স্যার যথেষ্ট ভালোভাবে প্রতিটা ল্যাবের আগে বুঝিয়ে দিতেন কোনটার গ্রাফ কিভাবে হবে, কিংবা কোনটার বেসিক কনসেপ্ট, কিন্তু আমার আসলে গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা হয় নাই। তো এটা হলো ল্যাব লাইফের। এছাড়া ল্যাবের আগে পরে অনেক স্মৃতি আছে, বিশেষত কেমিস্ট্রি ল্যাবে অনেক মজা হতো। কেমিস্ট্রি ল্যাবের এক্সপেরিমেন্ট গুলা, বিশেষত শিখা পরীক্ষা, টাইট্রেশন, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলা নিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে। ধন্যবাদ মিথুনকে। আসলে আমরা যে 2 বছর অতিবাহিত করেছি নটরডেম কলেজে বা তার থেকে একটু কম, আসলে আমাদের যে পড়াশোনা, ল্যাব, কুইজ, আবার আমাদের ক্লাবিং অনেকে করতো, ক্লাবে যাইতো, ক্লাবে সময় দিত, পাশাপাশি কুইজের সময় পড়া লাগতো, আবার নিজের পড়াশোনা করা লাগতো, এডমিশনের পর অনেকে আগিয়ে রাখতো। সেক্ষেত্রে দেখা যায় যে নটরডেম কলেজ পুরা সম্পূর্ণ যে 2 বছর, এই 2 বছর আসলে আমাদেরকে এমন ভাবে রাখতো যে আমরা বই ছেড়ে 7 দিন 5 দিন ঘুরবো বা বই ধরবো না, একটু বেশি বেড়াতে যাব, 1 মাস বই না ধরে পরের মাসে বেশি করে পড়বো, এমন কোনো সুযোগ আসলে তৈরি হয় নাই। আমাদের আসলে সবসময় কিছু না কিছুর মধ্যে থাকতেই হইতো। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছে, আমি একটু তোমার কাছে বলি প্রশ্নগুলা। অনেকে বলতেছে মানে তুমি যখন এডমিশন প্রিপারেশন নিয়েছো, বিশেষ করে নটরডেম কলেজের জন্য যখন এডমিশন প্রিপারেশন নিয়েছো, তুমি মানে বাহিরের কোনো বই, বিশেষ করে আমরা এখন দেখেছি যে নিটার বা অন্যান্য বই এগুলো আছে, সেগুলো তুমি ফলো করেছিলে কিনা, এমন একটা প্রশ্ন আসছে। আচ্ছা, তো এইটার আমি হলো কিনছিলাম আমি, মানে কিনছিলাম কিন্তু আসলে পড়া হয় নাই। একদিন আসলে উল্টায় দেখছিলাম যে আসলে বাংলা ইংলিশের কোয়েশ্চেন গুলা কেমন আসে, তো দেখলাম যে বাংলা থেকে মোটামুটি কোয়েশ্চেন আসে, যেগুলো আসে এমনি পারা যায়, কারণ বাংলা সেকেন্ড পেপার আমার এইচএসসি তে ভালোভাবে পড়া ছিল। বাংলা থেকে কোয়েশ্চেন আসে, ইংলিশের কি ধরনের কোয়েশ্চেন আছে, গ্রামার গুলা, এইগুলো একটু দেখার জন্য একদিন খুঁজলাম। তাছাড়া আমার পড়া হয় নাই তেমন, আমার বইটা ওই নতুনই থেকে গিয়েছিল, ভাবে পড়া হয় না। আমি আসলে মেইনলি, যেটা আবারও বললাম যে আমি আসলে মেইনলি বোর্ড বইয়ের উপর ফোকাস করছি। যে এছাড়া হয়তো তোমার কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেন আমি যোগ করি, যে আমাকে কালকে একজন মেসেঞ্জারে কোয়েশ্চেন করলো, কিন্তু আমার সময় আমি শুনছিলাম যে ভাইয়া এইচএসসির কোনো টপিক থেকে কোয়েশ্চেন আসে কিনা। এটা কিন্তু অনেকের ভুল ধারণা আছে, যে অনেকে হয়তো মনে করে যে এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে আমার এইচএসসির কোনো চ্যাপ্টার পড়া লাগবে, এইচএসসির বই থেকে কোয়েশ্চেন আসে, এটা কিন্তু না। কোয়েশ্চেন আসবে হলো পুরোপুরি তোমার সিলেবাস থেকে, এবং
যেটা আছে যে হলো তোমার আসলে বলবো কি কমন আন্ডারস্ট্যান্ডিং কিংবা বেসিক নলেজ, যে ক্লাস 10-এর কিংবা এসএসসির একজন স্টুডেন্ট হিসেবে তোমার যে বেসিক নলেজটা থাকা উচিত সেই রিলেটেডই কোয়েশ্চেন আসবে। তো যেমন আসলে সব কোয়েশ্চেন যে আসলে এর সাথে আমি একটা অ্যাড করি যে সব কোয়েশ্চেন যে তুমি আসলে বই পড়লেই পারবা সেটা কিন্তু না, তোমার কিন্তু কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিংও থাকা দরকার। যেমন 24 সালের মনে হয় পরীক্ষায় একটা অনুচ্ছেদ আসছিল ডাক বাংলো নিয়ে, কোন একটা শিফটে আমি হ্যাঁ, হ্যাঁ, ডাক শুনছিলাম বাংলো, এরকম হ্যাঁ, হ্যাঁ। ডাক বাংলো নিয়ে। তো এটা কিন্তু আসলে অনেকে পারে নাই যে ডাক বাংলোটা কি জিনিস। তো আমি বললাম তো এগুলো মানে এনডিসির কোয়েশ্চেন খুবই আনপ্রেডিক্টেবল। তুমি এখন থেকে জেনে রাখো যে এনডিসির কোয়েশ্চেন তুমি কোনোদিনও প্রেডিক্ট করে বলতে পারবে না যে আমি এগুলা পড়ে যাবো এর মধ্যে থেকে এই কোয়েশ্চেন আসবে। তো তোমাকে সব ধরনের কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন থাকতে হবে, এবং এই যে যেগুলো কিছু কমন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কোয়েশ্চেন যেমন ডাক বাংলো কাকে বলে, কিংবা এর উপর অনুচ্ছেদ দেওয়া, কিংবা ওই 24 সালে আরেকটা করছিল যে আমাদের বার কিন্তু ফুল এমসিকিউ ছিল। 24 সালেও সবাই হ্যাঁ, ধরে হ্যাঁ, নিয়েছিল হয়তো এমসিকিউ হবে, কিন্তু দেখা গেল যে এমসিকিউ হবে। 24 সালে ফুল রিটেন কোয়েশ্চেন আসলো। তো হ্যাঁ, এনডিসির কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ফিক্স না। হয়তো তোমার এমসিকিউ দিতে পারে, রিটেন দিতে পারে, হয়তো সাবজেক্ট যদি ইচ্ছা হয় দুইটা মিক্স করে দিল। তোমার আসলে পুরো সব ধরনের প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমাকে। হ্যাঁ, বিশেষ করে প্রথমেই যে কথাটা বলছিলা যে প্রত্যেকটা কনসেপ্টের উপর তোমার একটা ভালো জ্ঞান থাকতে হবে, যাতে কনসেপ্ট অনুযায়ী করা হোক না কেন তুমি যেন কিছু হলেও জানো বা কিছু হলেও লিখে আসতে পারো। আমরা লাইভের প্রায় শেষ দিকে চলে আসছে, আর একটা প্রশ্ন নিব। তুমি মানে যখন এসএসসি তে পড়াশোনা করেছো নটরডেম কলেজে, মোটামুটি কতক্ষণ পড়াশোনা করেছিলে? যদিও এটা আসলে যায় না, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর ডিপেন্ড করে এটা। তারপরেও যেহেতু জানতে চাইছো, তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, পড়াশোনার হিসাবে আমি আসলে প্রথমেই বলে রাখি যে আমি আসলে কোনোদিনও কিন্তু যে আমার 12 ঘন্টা পড়া লাগবে, 14 ঘন্টা পড়া লাগবে এইরকম আসলে আমার কোনোদিনও টার্গেট ছিল না, কিংবা আসলে আমি 12-14 ঘন্টা পড়ার খুব একটা পক্ষপাতিত্ব না, কারণ আমার পক্ষে অতক্ষণ ফোকাস ধরে রাখা সম্ভব হয় না। তো আমি বলবো এনডিসি লাইফে যখন কলেজ ছিল যেদিন সময় ভেদে হয়তো 6 ঘন্টা, 5.5 ঘন্টা, কিংবা হয়তো কোনোদিন হয়তো 7 ঘন্টা, 7.5 ঘন্টা, কিংবা হয়তো ম্যাক্সিমাম হলে 8 ঘন্টা পর্যন্ত হতে পারে, এরকম ছিল। বলা যায় ইনিশিয়ালি 6 থেকে 8 ঘন্টার মতো, কারণ তোমার হয়তো ঘুমের জন্য 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, এছাড়া কলেজে যাওয়া আসা আছে। আমার হলো একটা সবচেয়ে ভালো ইয়ে ছিল যে আমার আসলে বাসার মানে আমার কলেজের অপোজিটেই হলো আমার বাসা ছিল। তো সেজন্য আসলে আমার যাতায়াতে কোনো সময় নষ্ট হয় নাই। কিন্তু যারা হলো হয়তো ঢাকায় থাকবে, ঢাকায় অনেক দূর থেকে, মানে আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা মিরপুরে থাকতো, তাদের হয়তো আসতে হয়তো সকালবেলা হয়তো জ্যাম থাকতো না, হয়তো 30-40 মিনিটের মধ্যে চলে আসতে, কিন্তু যাইতে হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগতো। তো তাদের হ্যাঁ, ক্ষেত্রে বুঝতে হয়তো পারছি। হ্যাঁ, একটু হেরফের হতে পারে, হ্যাঁ, বাট হ্যাঁ, আসলে মেইন বিষয়টা আমি যেটা বলবো, এইটা খুবই কমন কোয়েশ্চেন। সবাই হয়তো মনে করে যে এই ভাইয়া এত ঘন্টা পড়তে বলছে, এত ঘন্টা পড়লে না আমি আসলে ভালো করবো। আসলে এটা কিন্তু না। প্রথম কথা, সবার ব্রেন কিন্তু আল্লাহ একভাবে তৈরি করেনি। প্রত্যেকের ব্রেইনই ক্যাপাবিলিটি, প্রত্যেকের ব্রেইনের আমি যদি বলি প্রসেসিং পাওয়ার, এটা কিন্তু কিছুটা হলেও কিন্তু আলাদা। হ্যাঁ, অবশ্যই। তারপরে আরেকটা সবচেয়ে বড় বিষয় যে ফোকাস, যে ফোকাস ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। যে এটা কিন্তু কমন মেসেজ, কিন্তু ওই যে তুমি হয়তো এরকম অনেক মেসেজ পেয়েছো যে ভাইয়া আমি হয়তো দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ালেখা করছি, কিন্তু তাও আমি ভালো রেজাল্ট করতে পারছি না। পরীক্ষার হলে গেলে হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, মাথায় কিছু মনে থাকে না, সূত্র আমি ভুলে হ্যাঁ, যাই, হ্যাঁ, 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 ম্যাথ আসলে আমি বারবার করি কিন্তু তাও আমি পারি না, চেনা প্রবলেম আসে তাও আমি ভুল করে আসি। তো এইগুলো আমি বলবো যে তোমার আসলে ফোকাসে সমস্যা আছে। তুমি হয়তো যে 12 ঘন্টা 14 ঘন্টা পড়তেছো তার মধ্যে হয়তো তোমার হয়তো 3 থেকে 4 ঘন্টা হয়তো তোমার একেবারে হয়তো সলিড পড়াশোনা হচ্ছে, বাকি সময়টা হয়তো তুমি ফোন পাশে নিয়ে পড়ালেখা করতেছো। পড়তে পড়তে হয়তো মাঝে ফেসবুকে হয়তো কেউ গ্রুপে একটা মেসেজ দিলো, কিংবা হয়তো ফেসবুকে কেউ কোনো একটা ভিডিও আপলোড করলো, ফটো আপলোড করলো, তুমি সেটা দেখতে চলে গেলা, কিংবা হোয়াটসঅ্যাপে কেউ কল দিলো, তুমি সেটা চলে গেলা। তো ডিস্ট্রাকশন, তোমার পড়ালেখার মধ্যে অনেক ডিস্ট্রাকশন আছে। তো সেটা আমি বলবো আসলে যে তোমার পড়া তুমি যেটুকুই পড়ো তোমার নিজের বেস্টটা দিয়ে অবশ্যই চেষ্টা করবে, এবং নিজের ফোকাসটা ইমপ্রুভ করার চেষ্টা করবে, যে তোমার ডিস্ট্রাকশন যাতে অন্তত পড়ার টাইমে, যাতে আমি বলবো যে তোমার ফোন যদি একেবারেই দরকার না হয় তাহলে ফোন যাতে তোমার একবারে মানে পড়ার টেবিলের কাছে না থাকে, হাতের কাছে না থাকে। এইগুলা ডিস্ট্রাকশন যাতে কম হয় এইগুলা। এবং আরো একটা সবচেয়ে বড় একটা বিষয় যে ফেসবুকে বেশি সময় নষ্ট না করা। অনেকেই হয়তো যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে বেড়ায় যে ভাইয়া এইটা পড়লে হবে কিনা, কিংবা এত ঘন্টা পড়লে হবে কিনা। তো আমি আসলে তাদের প্রতি একটা রিকোয়েস্ট যে তুমি বিভিন্ন গ্রুপে এসব পোস্ট না দিয়ে তুমি ওই টাইমটুকুতে পড়াশোনা করো। তুমি তুমি পড়াশোনা হ্যাঁ, হ্যাঁ, করলে হ্যাঁ, ঠিক অবশ্যই। ওয়েতে পড়াশোনা করলে
আল্লাহ তাআলার রহমতে তুমি অবশ্যই তার ফল পাবা, এটাই। আচ্ছা, ধন্যবাদ মিথুনকে। অনেক একজনে জিজ্ঞেস করছে যে ভাইয়া মেকআপ কি। আসলে মেকআপটা হয়তো বা আমরাও সেভাবে পরিচিত ছিলাম না যখন নটরডেমে ভর্তি হয়েছি। এটা যখন খেয়েছি তখন বুঝতে পেরেছি যে আসলে মেকআপটা কি। এটা হলো আমাদের যে ল্যাব পরীক্ষাগুলো হয়, ল্যাব পরীক্ষা না, আমাদের হলো ল্যাব হয়, তো ল্যাবে একটা হলো টাইম থাকে, ল্যাব ক্লাসের টাইম। ওই ক্লাসের মধ্যে হয় কি, তোমাকে যে কাজটা দিবে বা যে এক্সপেরিমেন্টটা দিবে, ওই এক্সপেরিমেন্টটা যদি তুমি ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে না পারো, দেন তোমাকে আবার মেকআপ দেয় অন্য একটা ল্যাব ক্লাসের সাথে আবার ওইটা জয়েন করার জন্য। বা একটা ল্যাব ক্লাস হয়ে গেল, দেন ওই এক্সপেরিমেন্টটা তোমাকে লিখে আনতে হবে সম্পূর্ণ বিস্তারিত ভাবে। তুমি যখন লিখে আনলা, ওটা যদি কোনো ভুল হয়, দেন তোমাকে এটা কেটে আবার ফেরত দেওয়া হয় ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে। ওটাকে আবার পরবর্তী যে ক্লাস বা ডেট দিয়ে দেয়, সেই ডেট অনুযায়ী গিয়ে আবার স্যারদেরকে দেখিয়ে আনতে হয় যে এখন ঠিক আছে কিনা। এটাকে বলা হয় মেকআপ আর কি। তো আমাদের লাইভ অনেকক্ষণ হয়ে গেছে, গরমের মধ্যে লাইভ আর বাড়াতে চাচ্ছি না। মিথুন, তোমার কাছে একটু শেষবারের মতো জেনে নিবো যে তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলে নটরডেম কলেজে, রিটেন পরীক্ষার পর তোমাকে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছিল। সেক্ষেত্রে ভাইভা পরীক্ষার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করো, যে কি কি জিজ্ঞেস করেছিল বা কেমন হয়েছিল তোমার ভাইভাটা। আচ্ছা, তো প্রথমে বলে আমার ভাইবা পরীক্ষা নিয়েছিলেন হলো নয়ন স্যার, ম্যাথ ডিপার্টমেন্টের নয়ন স্যার। তো নয়ন স্যার কিন্তু আসলে খুবই ফ্রেন্ডলি কিন্তু, যেটা হ্যাঁ, নয়ন হ্যাঁ, স্যারের যারা ক্লাস আমাদের করছে, নয়ন স্যার নয়ন আমাদের স্যারের যারা ক্লাস ক্লাস দিতে ভাই, করছে। নয়ন স্যার আর হ্যাঁ, মৃত্যুঞ্জয় স্যার, এই দুইটা স্যার মানে হ্যাঁ, আমি জীবনে বলতে পারবো না ভাই, এত ফ্রেন্ডলি এরা। নয়ন স্যারের ক্লাস, তো নয়ন স্যার আমার ভাইবা নিয়েছিলেন। তো আসলে এনডিসির ভাইবা নিয়ে অনেক মিসকনসেপশন আছে, অনেক হয়তো যে মানে অনেক হয়তো বললাম না, মানে হয়তো যে অনেক মানে যেগুলো ভিত্তিহীন কথা আছে, যেগুলো আমি লাইভে নাই বা বললাম, অনেক ভিত্তিহীন কথা শোনা যায়। অনেক হয়তো অনেক ভিত্তিহীন কথা শোনা যায় যে এনডিসি তে এই কারণে পড়ো না, এই কারণে ওইখানে ওইখানে ভাইবাগুলোতে এইসব করে এইসব করে। তো এইগুলো আসলে আমি বলবো এগুলো পুরোটাই মিথ্যা কথা। বা অনেকে হয়তো জানতে চাচ্ছ, তাদেরও বলি এনডিসিতে কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আলাদা মসজিদ আছে কিন্তু। এবং তোমার হ্যাঁ, যদি হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যখন আমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস ছিল, ক্লাসের টাইমের মধ্যে নামাজের টাইম ছিল, তো অনেকে দেখা গিয়েছে যে হ্যাঁ, অনেকে ওই ব্রেকের মধ্যে নামাজ পড়তে গিয়েছে এবং হয়তো স্যারদের ক্লাসে আসতে 10 মিনিট দেরি হয়েছে। এবং কোন স্টুডেন্ট যখন বলছে যে স্যার নামাজের কারণে আমার আসতে দেরি হয়েছে, কোনো স্যারকে আমি কোনোদিনও দেখি নাই যে স্যার স্যারকে দেখি নাই যে হলো মানে স্যার কোনোদিনও সেকেন্ড কোয়েশ্চেন করছে যে ক্লাসের টাইমে কেন নামাজ পড়তে গিয়েছো কেন, কিংবা এই ধরনের কোনো কোয়েশ্চেন। তো আমি ওইটা একটু নিয়ে উল্লেখ করতে অনেকের চাই, একটু যোগ করতে চাই মিথুন। ওই যে আমাদের টাইমে হয়তো শেষ দিকে, সেকেন্ড ইয়ার একদম শেষ দিকে এরকমের হলো রিসেস টাইম না, 5 মিনিট টাইম থাকতো, 5 মিনিট রিসেস হ্যাঁ, টাইম থাকতো। এরপর হলো রুদ্র স্যারের ক্লাস থাকতো। তো রুদ্র স্যার আমাদের ত্রিকোণমিতি সম্ভবত ম্যাথ, ত্রিকোণমিতি বা অথবা ল্যাব নিতেন। তো আমরা ওই টাইমে হলো নামাজ পড়তে যাইতাম। তো নামাজ পড়তে হয়তো বা 3 মিনিট বা 4 মিনিট, মোটামুটি 5 মিনিট লেট হইতোই। সবাই দেখা যাইতো যে 5 মিনিটের মধ্যে উজু করে নামাজ পড়ে আবার ব্যাক আসা ক্লাসে 10 মিনিট মোটামুটি লাগতো। তো রিসেস টাইম তো ছিল 5 মিনিট, আর 5 মিনিট হয়তো লেট হতো। তো যখন আমরা বলতাম যে স্যার, স্যারে বলতো যে লেট হলো কেন, স্যার আমরা নামাজ পড়তে গেছিলাম। তো স্যার কিন্তু মুসলমান না, স্যার কিন্তু হিন্দু। তারপরেও স্যার একবারও মানে রিপিট কোশ্চেন করতো না যে কেন দেরি হলো। এমন কোন স্যার না, কোনো হিন্দু না, কোনো মুসলমান। ইভেন তোমাদের যে মেইন ডাউটটা দাও যে নটরডেম তো মানে খ্রিস্টান মিশনারি কলেজ, খ্রিস্টানদের কলেজ। তোমরা যে ডাউটটা আর কি দাও, তো আমি কিন্তু এটা নিয়ে আমার পেজেও ভিডিও দিয়ে তোমাদের অনেক ক্লিয়ার করে দিয়েছি যে বিষয়টা আসলে কি। তো সুতরাং এমন কিছু না, আমার মনে হয় যে অন্যান্য কলেজে ধর্মচর্চা যেটুকু হয়, আমার মনে হয় নটরডেম কলেজে অনেক বেশি হয়। বেশি হয় তার হ্যাঁ থেকে। মিথুন, কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ করো। জি, তো তারপর হলো আসলে ভাইবাতে ভাইবাতে আমি বলবো যে আসলে স্যার আমার কাছে তেমন কিছু জিজ্ঞেস করেন নাই। শুধু আমার জিজ্ঞেস করছিল আমার স্কুল কোনটা ছিল, কিংবা কিংবা আসলে একটা গল্পের মতো আসলে, মানে কোনো সিরিয়াস ধরনের আলোচনা এরকম কিছু না, জাস্ট গল্পের মতো। এমনকি আমার অনেক ফ্রেন্ডকে শুনছি যে আমার সেই ফ্রেন্ডটা হলো ভালো গান গাইতে পারতো, তাকে হলো গান একটা গান গেতে বলছে এই রিলেটেড। এছাড়া সহজ সহজ প্রশ্ন করে বেসিক রিলেটেড। যেমন আমাদের সময় হলো কোভিড এর করোনা টিকা আবিষ্কার হয়েছিল, তখন প্রথম 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 করোনা টিকা হ্যাঁ, কিংবা হ্যাঁ, করোনার ভ্যাকসিন নিয়ে কাজ চলতেছিল। তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন করছিল। এছাড়া মনে হয় আর খুবই দু একটা এমনি সহজ কোয়েশ্চেন করছিল। মানে কোয়েশ্চেন গুলা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার যে তোমার পারা লাগবে সেটা কিন্তু না। কারণ ভাইবা কিন্তু কোনো সময় মেধা যাচাইয়ের জন্য না, ভাইবা তোমার দেখবে যে হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, অবশ্যই। আচার আচরণ ঠিক আছে কিনা, তোমার আচার আচরণ যাচাইয়ের জন্য কিন্তু, যে তোমার আচার আচরণের মনে কোনো অধ্যত্ত আছে কিনা, কিংবা যে হয়তো যে তোমার হয়তো যে চুল কাটা হয়তো ঠিক নাই। কিংবা নটরডেম কলেজে কিন্তু এই নিয়ে কিন্তু বেশ কড়াকড়ি আছে কিন্তু, যে চুল কিন্তু একটা সার্টেন এর থেকে বেশি বড় থাকলে কিন্তু
সেটা নিয়ে কিন্তু যে আসলে ফাদারের কাছে যে ফাদার আইডি কার্ড রেখে দেয়, পরে চুল কাটিয়ে ফাদারের সাথে দেখা আমার করে আইডি তাই কার্ড আইডি রেখে কার্ড দেয়, আনতে দেন হয়। ফাদারকে দেয়, আবার ফাদার ডাকে। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলোর বিষয়ে একটু কেয়ারফুল থাকা। এছাড়া নটর ডেমের যে ড্রেস কোডটা অনেক ইম্পর্টেন্ট, যে কলেজ ড্রেস কিন্তু মাস্ট, কিন্তু এমন না যে তুমি কলেজ ড্রেসের সাথে অন্য প্যান্ট পরে চলে গেলা, কিংবা তোমার একদিন ভালো লাগছে না তুমি হলো কলেজে গেলা না। কলেজ ড্রেস যেটা আছে ওইটা ফলো করা অনেক ইম্পর্টেন্ট। তো এরকমই বিশেষ সহজ কোয়েশ্চেন করছিল, এরকমই কোনো মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। জাস্ট ভাইবা পরীক্ষা, জাস্ট তুমি রিল্যাক্সে যাবা, স্যারদের ঢুকে স্যারদের সালাম দিবা, এবং স্যাররা যে কোয়েশ্চেন করবে স্যারদের সাথে একটা মিউচুয়াল কনভারসেশনের মতো, একটা তুমি হয়তো যেরকম ফ্রেন্ডের সাথে কনভারসেশন করছো এরকম স্যারের সাথে কনভারসেশনের মতো এইরকমই। তাছাড়া এবং আমার অন্য অনেক ফ্রেন্ডের অভিজ্ঞতা শুনছি, তাদেরও এইরকমই আসলে বলছে, কোনো কিছুকে ওরকম কোনো প্রেশার দেয় না কিংবা ভয় দেখায় নাই কখনো। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করছে দেখলাম যে এসএসসি টেস্ট পেপার পড়ার দরকার কিনা। আমি আগেও বলছি যে এসএসসির কোয়েশ্চেন আর নটর ডেমের কোয়েশ্চেন আলাদা। এসএসসি টেস্ট পেপার আসলে আমি মনে করি না পড়ার কোনো দরকার আছে। এনডিসি অ্যাডমিশনের জন্য, এনডিসি অ্যাডমিশনের জন্য তোমার মেইন বইটাই এনাফ। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ মিথুনকে। মিথুন, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমরা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, তুমি ব্যস্ততা সময়ের মধ্যেও সময় দিয়েছো আজকে আমার পেজে। তোমাকে অনেক ধন্যবাদ। এবং তুমি যে সফলতা অর্জন করেছো, নটরডেম কলেজকে, সারা বাংলাদেশকে আরো একবার রিপ্রেজেন্ট করেছো, এবং আমরা বন্ধু হিসেবে তোমার প্রতি কৃতজ্ঞ। কারণ আমাদের বন্ধুরা ভালো ভালো জায়গায় যাবে, আর দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে, দেশ সেরা ডাক্তার হবে, এটা আমরাও চাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে যেন নটরডেমিয়ানরা যেভাবে আগে থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের বন্ধুরাও যেন প্রত্যেকটা জায়গায় ঠিক তেমনি ভাবে ছড়িয়ে ছিটে পারে। এবং তোমার সামনের পড়াশোনার জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য আমি এবং আজকে আমরা যারা লাইভে উপস্থিত আছি সবাই দোয়া করি। তোমার যে ইচ্ছা, আল্লাহ যেন সকল ইচ্ছাগুলো পূরণ করে। মিথুন, আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। তোমার যদি জুনিয়রদের প্রতি কোনো সাজেশন মূলক কথা থাকে তাহলে তুমি বলতে পারো, দেন আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। আচ্ছা, তো সাজেশন প্রতি একটাই, যে তোমার হয়তো অ্যাডমিশন প্রিপারেশন, যেটা আগেও বলছে যে অ্যাডমিশন প্রিপারেশন তুমি হয়তো এনডিসি তে পড়ো কিংবা না পড়ো, আমি বলবো যে তুমি যেখানেই কোচিং মানে যেখানেই পড়ো না কেন, যেখানেই কোচিং করো না কেন, তোমার অ্যাডমিশনে তুমি আসলে কি করতে চাও তোমার ফিউচার লাইফে, যে তুমি বুয়েটের দিকে যাবা নাকি মেডিকেলের দিকে যাবা নাকি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাবা, সেই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া যাতে তোমার এইচএসসি শুরু থেকেই থাকে, এবং তুমি যাতে সেই অনুযায়ী পড়াশোনা করো। যে হয়তো এইচএসসির পাশাপাশি মানে এইচএসসি পড়াশোনার পাশাপাশি যারা হয়তো বুয়েট অ্যাডমিশন দিতে চায় তারা হয়তো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক কিংবা বুয়েট কোয়েশ্চেন ব্যাংক গুলো একটু দেখলা, কিংবা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও ডিউ কোয়েশ্চেন ব্যাংক দেখলা, কিংবা যারা মেডিকেলে পরীক্ষা দিতে যাও মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক মেডিটিক্স গুলা এগুলো একটু দেখলা। তো এইটাই মেন রিকোয়েস্ট, যে যেখানে পড়ো না কেন নটর ডেমে পড়লে তো অবশ্যই তোমার এনভায়রনমেন্টই তোমাকে ফোর্স করবে। এছাড়া যারা নটর ডেমে হয়তো সবাই অবশ্যই সবাই ভর্তি হতে পারবে না, এটাই হলো নির্মম সত্য। কিন্তু নটর ডেমে ভর্তি হতে না পারলে যে আসলে তোমার জীবন শেষ, তোমার কিছু না, এমন কিন্তু না। কারণ সব কলেজ থেকেই কিন্তু মোটামুটি, হয়তো সংখ্যায় কম কিন্তু প্রায় সব কলেজ থেকেই কিন্তু কম বেশি ভালো রেজাল্ট করে। তো সেই হিসেবে আর আমি লাস্টে ছোট্ট একটা একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটু টিপ শেয়ার করতে চাই, যে তোমার প্রিপারেশন যাই থাকে না কেন পরীক্ষার হলে সবসময় মাথাটা ঠান্ডা রাখবা। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা হয়তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো প্রিপারেশন নেয়, কিন্তু তারা পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখে কোনো একটা কারণে প্যানিক করছে, কিংবা হয়তো তোমার সামনে যে এনডিসির পরীক্ষা, এই ক্ষেত্রে হয়তো তুমি দেখলা যে তোমার হয়তো কোয়েশ্চেনের এইবার কিংবা ওয়ার্স্ট কেসে এমন হতে পারে তোমার হয়তো প্রথম কোয়েশ্চেনে তুমি 2-3টা কোয়েশ্চেন পারছো না। তো এইটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু, এবং স্যাররা কিন্তু কোয়েশ্চেন গুলো কিন্তু এইভাবেই সেট করার চেষ্টা করবে যে স্টুডেন্টরা যাতে একটু প্যানিক হয়ে যায়। তো এটাই বলবো যে কোয়েশ্চেন খুবই ঠান্ডা মাথায় পড়া, এবং পরীক্ষার সময় আসলে পরীক্ষার আগে আমি কি করছি কিংবা আমার পরীক্ষার পরে কি হবে, পরীক্ষা যদি আমার খারাপ হয় তাহলে কি হবে, এইগুলা কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবা না। জাস্ট কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে না, পরীক্ষায় শুধু তোমার সামনে প্রশ্ন, তুমি যদি হার্ড ওয়ার্ক করে থাকো তাহলে অবশ্যই তুমি তার ফলাফল পাবা তোমার হার্ড ওয়ার্ক অনুযায়ী। এবং শুধু প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করবা, আউটসাইড কোনো থিঙ্কিং কোনো কিছু না, জাস্ট প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করবা আচ্ছা, এবং ধন্যবাদ মাথাটা মিথুনকে। ঠান্ডা মিথুন যে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, হ্যাঁ, শেষের দিকে যে কথাগুলো বললো আসলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মানে দেখা যায় যে তুমি বাইরে বসে মনে করতেছো যে আমি 100% প্রিপারেশন, বা হয়তো বা হইতে পারে তুমি এমন লেভেলের স্টুডেন্ট যে অবশ্যই তুমি চান্স পাবা। তবে পরীক্ষার হলে গিয়ে যদি তুমি তোমার মাথাটাকে ঠিক না রাখতে পারো, বিশেষ করে অনেকের কিন্তু এমন হয় যে খুব ভালো প্রিপারেশন, তবে পরীক্ষার হলে গিয়ে একটু ঘাবড়িয়ে যায়,
বা দেখা গেছে যে প্রথম থেকে 5টা কোশ্চেন দিয়েছে, 4টাই পারে না, মানে ওর মাথায় কাজ করে যে আরে আমি 4টা পারলাম না মানে তো আমি শেষ। এরকমের জানি কোনো বিষয়ে কাজ না করে, কারণ এডমিশন সব পরীক্ষাগুলা তুমি এখন নটরডেমে এডমিশন দাও, দেন ভার্সিটি, বুয়েট, মেডিকেল সব এডমিশন গুলো দিবা, দেখবা তোমার এমন কিছু কোশ্চেন থাকবে যে তুমি অ্যান্সার করতে নরমালি পারবা না, ঠিক আছে? তো এগুলো স্কিপ করে যাওয়ার চেষ্টা করবা তোমার চান্স পেতে, কারণ নটরডেম কলেজে ফার্স্ট কি হয় তাও জানে না, 1800তম কি হয় তাও জানে না, জাস্ট কারা কারা চান্স পায় সেই লিস্টটা প্রকাশ করে। তো তোমার উদ্দেশ্য হলো তুমি চান্স পাবে, তুমি যদি চাও যে তুমি ফার্স্ট হবে তাও এখানে শো অফ করার কিছু নেই, কারণ তুমি নিজেই জানবে না যে তুমি ফার্স্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে তোমার চান্স পাওয়া উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে তোমাকে যে 100% পারতেই হবে, এইটা পারি না মানে এটা অ্যান্সার না করে আমি নেক্সট যাবোই না, এটা অ্যান্সার আমাকে করতেই হবে, এমন টেন্ডেন্সি থেকে একটু বের হয়ে আসবা। পরীক্ষার হলে অবশ্যই মিথুন যেটা বললো যে মাথাটা অবশ্যই ঠান্ডা রাখবা, প্রশ্ন পারো না না পারলে যদি মনে হয় যে না এটা আমার বেশি টাইম লাগবে, স্কিপ করে যাবা, দেন শেষে টাইম থাকলে আবার ব্যাক করবা। এভাবেই আর কি একটু এডমিশন টাইমে পরীক্ষার হলে মাথাটা যেন ঠিক থাকে, ঘাবড়িয়ে যেন না যাও, এই বিষয়গুলো লক্ষ্য রাখবা। আচ্ছা ঠিক আছে, অনেকে মানবিক বিভাগের ছাত্র যুক্ত হয়েছো। ও আচ্ছা, তোমাদের জন্য আরো একটু একটা খবর দিয়ে রাখি, মিথুন তোমার কাছ থেকে অনুমতি নিয়ে দিই। আগামী পরশু দিন, আজকে হলো 26 তারিখ, আগামী পরশু দিন বুয়েটে যে ফার্স্ট হয়েছে তামিম, আদনান তামিম, ওর সাথে আমাদের লাইভ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ রাত্র 10টায়। তোমরা যারা আজকে লাইভে আছো, ইনশাল্লাহ আজকে এই মিথুনের লাইভ থেকে তোমাদের সবাইকে ইনভাইট করে দিলাম। তোমরা অবশ্যই 28 তারিখ রাত্র 10টার সময় এই পেজ থেকেই বুয়েটে যে প্রথম স্থান অধিকার করেছে তার সাথে লাইভ হবে। সেখানে মিথুন যেভাবে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলো, কিভাবে তুমি পড়াশোনা করবে, তোমার এসএসসি লাইফ, তোমার এডমিশন প্রিপারেশন, তোমার ভাইবার প্রিপারেশন, পাশাপাশি নটরডেম কলেজ কিভাবে তোমাকে গুছিয়ে দিবে, এডমিশনের জন্য পারফেক্ট করে তুলবে, সব বিষয়গুলো কিন্তু আসলে মিথুন আলোচনা করেছে। তো তোমরা আজকের মতো আমি আশা করি এমন একটা গুরুত্বপূর্ণ লাইভ তোমরা ইনশাল্লাহ আগামী পরশুদিন রাত 10টার সময় দেখতে পাবে। সকলকে ইনভাইট করলাম, ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবে। মিথুন তোমাকে আবারও ধন্যবাদ জানাই, তোমার সফলতার জন্য তোমার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং লাইভের সময় দেওয়ার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাই। তাহলে আমরা ইনশাল্লাহ লাইভটা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো, গরমে নিজের খেয়াল নিও। আসসালামু আলাইকুম।